আজকে আমাদের 12 অধ্যায়। তোমরা জানো আমরা 12 অধ্যায় আলোচনা করছি। এখানে একটা সৃজনশীল আমরা আলোচনা করব। সবাই লিখো, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 40 এবং ভোল্টেজ 220 ভোল্ট। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 120। ক নাম্বার, তাড়িৎ চুম্বক আবেশ কি? খ, একটি চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে রাখলে সেটি উত্তর দক্ষিণ দিক বরাবর ঝুলে থাকে কেন? ঝুলে থাকে ব্যাখ্যা করো। গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত? গ নাম্বার। গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত? ঘ, গৌণকুণ্ডলীতে 1600 ভোল্ট পেতে হলে মুখ্য ও গৌণকুণ্ডলীর মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে? সবার লেখা শেষ? লেখা শেষ হইলে আমাকে বলো। মাহাথির
শুনছো কথা? মাহাথির, রাহিমা, মাহাথির, রাহিমা, নাজমুল সাকিব, শুনছো? রাফি, রাফি, হ্যালো রাফি, শোনা যাচ্ছে? জি স্যার। বুঝবো? বুঝবো? জি স্যার। ক নাম্বার কে পারবে বলো তো? আমি তো লিখে দিয়েছিলাম আগে। তাড়িৎ চুম্বক আবেশ কি? যদি না পারো তাহলে আমি লিখে দিই। ক, একটি গতিশীল স্যার চুম্বক। কথা ধীরে শোনা যাচ্ছে। এখন ঠিক আছে? জি স্যার। একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অথবা একটি স্থির তড়িৎবাহী বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাণ কম বেশি করে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িৎ চুম্বক আবেশ বলে। এবার খ নাম্বার। খ নাম্বার প্রশ্নটা তোমরা কিন্তু ক্লাস 6-এও পড়ে আসছো। পৃথিবী একটি চুম্বক, তাই একটি চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটির দক্ষিণ মেরু পৃথিবীর
উত্তর মেরুর দিকে এবং চুম্বকটির উত্তর মেরু পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে আকৃষ্ট হয়ে উত্তর দক্ষিণ দিক বরাবর ঝুলে থাকে। এরপরে গ নাম্বারটা তোমরা নিজেরা করবে, আশা করি সবাই পারবে। মাহাথির পারবে? জি স্যার। করে ফেলো এবং রেজাল্ট আমাকে বলো। রাফি, গ নাম্বার। জি স্যার, করছি। হ্যাঁ, করো। স্যার গতে 600 ভোল্ট আসছে। ইয়েস, থ্যাংক ইউ তোমাকে। এই তো এইভাবে অঙ্ক পারলেই, মনে করো সৃজনশীল যেহেতু তুমি নিজেই করতে পারলে, অবশ্যই এই অধ্যায়ের আশা করি কোনো সমস্যা আর হবে না, কারণ এই অধ্যায়ে যত সৃজনশীল আছে বেশিরভাগই এইরকম। তাহলে খেয়াল করে দেখো, আমি একটু তোমাদের হেল্প করি। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা তোমরা জানো, আমি কিন্তু বর্ণনাতে বলেছিলাম, পাক সংখ্যাকে, সংখ্যা মানে নাম্বার, এন দ্বারা প্রকাশ করা হয়। মুখ্যর জন্য প্রাইমারি, তাহলে এনপি। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে এনপি দ্বারা স্যার? প্রকাশ। হ্যাঁ বলো। স্যার 660 হবে না? না, 600 হবে। 600 রেজাল্ট। এনপির মান হলো 40। দেখি কত হয়। এনএস এর মান 120। 120। এরপরে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে ইপি 200 ভোল্ট। ইএস বের করতে হবে। তাহলে আমরা জানি ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস, বা ইপি হলো 200, ইএস হলো, বের করব, এনপি 40, এনএস 120। ইএস ইন্টু 40 সমান 200 ইন্টু 120। ইএস সমান 200 ইন্টু 120 ভাগ 40, কত হয়? 3, 600। রাহিমার ভুল হলো কোথায়? ভোল্ট, এটাই অ্যান্সার। স্যার আমি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট লিখেছিলাম। হ্যাঁ, ঠিক করে লেখো। ইরা, রোয়েনা, তোমরা কি বুঝতে পেরেছো অঙ্ক? জি স্যার। নাজমুস সাকিব? জি স্যার। ওকে। এবারে ঘ নাম্বার, তোমরা আশা করি নিজেরাই পারবে, আমার মনে হয় না করে দিতে হবে। তোমরা একটু ট্রাই করো, না পারলে আমি করে দিব। সবাই একটু ট্রাই করো। পাক সংখ্যার অনুপাত বের করতে হবে। এখানে বলেছে গৌণ কুণ্ডলীতে 1600 ভোল্ট পেতে হলে মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার কিরূপ পরিবর্তন। তার মানে মুখ্য ও গৌণ কুণ্ডলীর
অনুপাত বের করলে আমাদের পরিবর্তন আগে কত ছিল এখন কত হলো আমরা বের করতে পারবো খুব সহজেই। এখানে প্রশ্নে কিন্তু গৌণকুণ্ডলীর ভোল্টেজ ইএস 1600 ধরতে হবে, 1600 প্রশ্নে দেওয়া আছে। আমি আবারও বলছি গৌণকুণ্ডলীর ভোল্টেজ ইএস 1600 ধরতে হবে, আর সবই একই সূত্র, এটা না পারার কিছু নেই। ফাস্ট করো, আরেকটা সৃজনশীলের দিকে যাব আমরা। যত তাড়াতাড়ি করে শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমরা আরেকটা সৃজনশীলের দিকে যেতে পারবো। স্যার একটু করে দেন স্যার। করে দিব, আচ্ছা। জি স্যার। মেয়েরা কেউ পারলা না? ঘ নাম্বার, ইপি 200 ভোল্ট, ইএস 1600 ভোল্ট, এনপি ইস টু এনএস সমান হোয়াট? তাহলে আমরা জানি ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। ইপি 200 আর ইএস 1600, এনপি বাই এনএস। এটা কাটলে কত হয়? 1/8 1/8 সমান এনপি বাই এনএস, বা এনপি বাই এনএস সমান 1/8, বা এনপি ইস টু এনএস সমান 1:8। অতএব গৌণকুণ্ডলীতে ষোলোশো ভোল্ট পেতে হলে মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার এমন ভাবে পরিবর্তন করতে হবে যাতে এদের অনুপাত 1:8 হয়। এই পর্যন্ত লিখলে একেবারে 4-4 পাইবা, 1 নাম্বারও কাটবে না। এত সহজ এবং ছোট অঙ্ক। অন্যটার দিকে যাব? জি জি স্যার। স্যার যেতে পারেন। আরেকটা সৃজনশীল খেয়াল করে দেখো। একটি ট্রান্সফরমারের গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:40 এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ 220 ভোল্ট। ক
সলিনয়েড কি? খ সলিনয়েডের সাহায্যে কিভাবে তড়িৎ চুম্বক সৃষ্টি করা যায়? সৃষ্টি করা যায়। এরপরে গ ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। ঘ প্রদত্ত গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত পরিবর্তন করে 1:60 করলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ ও বিভবের কোনো পরিবর্তন হবে কি? যুক্তি দাও। গাণিতিক যুক্তি দাও। কোনটা কোনটা পারবে তোমরা বলো তো? এটা আমি আসলে করে দিব না, তোমাদের নিজেদের করতে হবে। এটা তোমাদের স্যার হোমওয়ার্ক। খটা একটু বললেন। হ্যাঁ, কত? স্যার খ নাম্বার। খ নাম্বারটা, কিন্তু বাকিগুলা কিন্তু তোমাদের করতে হবে। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো, দেখি কে কতটুকু পারো। যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে আমি সলভ করে দিব। এটা সবাই গ্রুপে পোস্ট করবে, আমি কিন্তু সবার নাম আমি ছবি উঠিয়ে রাখছি, দাঁড়াও। খ নাম্বার লিখো সবাই। উত্তর: সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে অধিকাংশ বলরেখা কয়েলের কেন্দ্রে ঘনীভূত হয় এবং সলিনয়েডের চুম্বক ক্ষেত্র দণ্ড চুম্বকের চুম্বক ক্ষেত্রের মতো হয়। সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে
যে চুম্বকত্বের সৃষ্টি হয়, যে কত্বের সৃষ্টি হয় তাই তাড়িৎ চুম্বক, তাড়িত চুম্বক। সলিনয়েডের তড়িৎ প্রবাহ বন্ধ করলে প্রবাহ বন্ধ করলে তড়িৎ চুম্বক পদার্থটির চুম্বকত্ব আর থাকে না। আর থাকে না। এই পর্যন্তই। তো এখানেই আজকের ক্লাস শেষ করতে চাচ্ছি। সবাই অবশ্যই হোমওয়ার্ক করে পোস্ট করবে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকো।